একই সাথে দর্শক বলে থাকি দ্য নূপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। এ পর্যায়ে আমরা ট্যাক্স নিয়ে আলোচনা করব। ট্যাক্স সিজনের একদম শেষ প্রান্তে আমরা অনেক প্রশ্ন আমাদের জমা আছে, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এবং সৌভাগ্য হয়েছে এত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে যুক্ত হয়েছেন এনরোল এজেন্ট এবং তিনি কাকাতুয়া এজেন্সির প্রেসিডেন্ট অ্যান্ড সিইও কর্ণধার, খুব পছন্দের একজন মানুষ, পারভেজ কাজী ভাই। শুরুতেই আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ আপনি অনেক ব্যস্ত, ব্যস্ততার মাঝেও যুক্ত হয়েছেন, সে কারণে শুরুতে অনেক ধন্যবাদ। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। অফিস থেকেই জয়েন করলাম এই প্রথমবারের মতো, বাসায় গিয়ে পৌঁছিনি এখনো। তো আপনারাও আশা করি ভালো আছেন। ট্যাক্স সিজনের যেহেতু আমরা আজকে 9 তারিখ, একদম শেষ প্রান্তে, এই শেষ প্রান্তেও যারা ফাইল এক্সটেনশন করতে চান কিংবা পেমেন্ট এক্সটেনশন, সে বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তবে আপনাকে পাওয়া মানেই হচ্ছে একটি কেস স্টাডিজের আলোকে, আপনার অভিজ্ঞতার আলোকে, আপনার কোনো ক্লায়েন্টের আমি কোনো তথ্য জানতে চাই, যেটি দিয়ে আমাদের দর্শকদের কোনো টিপস দিতে চান। এই যে ট্যাক্স সিজন চললো, সেখান থেকে কোন মানুষটির ফাইলটি আপনার কাছে প্রেরণা দিয়েছে যে না, এরকম একটি ফাইল সবাই একটু এরকম করে গুছিয়ে আনলে ভালো? শুধু একজন নয়, আমি বলবো এবার এটা হয়তো কিছুটা আপনাদের শোতে এসে বারবার বলার কারণে অনেকেই অনেক গুছিয়ে এনেছে এবং অনেক সেলফ এমপ্লয়েড তারা রীতিমতো একটা স্প্রেডশিট তৈরি করে এনেছে। তারা তার রেভিনিউ কত ছিল এবং বিভিন্ন খাতে অনেক সময় ওরা দেখেছে যে যখন তারা তাদের এক্সপেন্সেস বলেছে আমাকে, আমি এটাকে বিভিন্ন হেডিং এ নিয়ে আসছি এক্সপেন্স গুলোকে। এবং অনেকের মধ্যে আমি এটা লক্ষ্য করলাম যে এবছর তারা এক্সপেন্স গুলোকে, ইভেন যারা ল্যান্ডলর্ড আছে, বাড়ি ওন করে, রেন্টাল ইনকাম আছে, তারাও তার ইউটিলিটি কত খরচ হয়েছে, রিপেয়ার্সে কত গেছে, ওয়াটার কত ছিল, হোম ওনার্স ইন্স্যুরেন্সে কত পে করেছে, বেশ সুন্দরভাবে গুছিয়ে এনেছে এবং ওইগুলো লিখে এনেছে। অনেকে হোয়াইট পেপারে লিখে এনেছে, অনেকে স্প্রেডশিট করে, আবার কয়েকজন বলল যে তাদের বাসায় তাদের ছেলেমেয়েরা হেল্প করেছে, কালার ওয়াইজ এটাকে ভাগ করে দিয়ে তারা প্রিন্ট করে দিয়েছে বাবাকে। ওদের কালার প্রিন্টার আছে বাসায়, সেই সুযোগটা ওরা নিয়েছে। বাহ, তার মানে ছেলেমেয়েরাও এই যে সচেতনতার জায়গা, বাবাকে হেল্প করায়, এটাও আমাদের কমিউনিটির জন্য অনেক বড় পাওয়া, যে কোনো কাজে পরের প্রজন্ম সহায়তা করছে। কারণ টেকনোলজি তো ওরা একটু ভালো এগিয়ে থাকে, আমরা যারা একটু বলবো যে একটু পুরাতন যুগের মানুষ, তাদের চেয়ে বর্তমান যুগের মানুষেরা। পারভেজ ভাই, আমি একদম গঠনমূলক কিছু ছোট ছোট প্রশ্ন করে মূলত এই শেষ মুহূর্তে ট্যাক্স সিজনের যে টিপস গুলো, সেগুলো নিতে চাই। এখন অনেকেই গুছিয়ে এনে সুন্দর করে ফাইল করেছেন, আবার অনেকেই তো কাগজপত্র এখনো গুছাতে পারেনি, তারা হয়তো ফাইল এক্সটেনশন করতে চান। তাদের জন্য এই মুহূর্তে আপনি কিভাবে পরামর্শ দিবেন? একটা বিশেষ শ্রেণী আছে যারা এস কর্পোরেশন, পার্টনারশিপ, এ সকল বিজনেসের সাথে জড়িত এবং যারা বছর শেষে K1 পায়। এই ধরনের ব্যক্তি অথবা এই ধরনের ট্যাক্স পেয়াররা তারা ফাইল করতে পারছে না এবং তাদের সঙ্গত কারণ আছে ফাইল না করার। তো তারা স্টিল ওয়েট করছে K1 এর জন্য, এবং K1টা হচ্ছে কর্পোরেট ফাইলটা কমপ্লিট না হওয়া পর্যন্ত অথবা পার্টনারশিপ ফাইলটা কমপ্লিট না হওয়া পর্যন্ত K1টা জেনারেট করবে না। তো তাদের জন্য আমরা ফাইল এক্সটেনশন করছি, কিন্তু এক্সটেনশনের সাথে সাথে এটাও বলে দিচ্ছি যে ফাইল এক্সটেন্ড করা যায়, যে আমি এই মুহূর্তে ফাইল না করে আমি 15 দিন পর, 1 মাস, 2 মাস, ম্যাক্সিমাম 6 মান্থ এক্সটেন্ড করা যায়, যে আমি এর মধ্যে ফাইল করব। কিন্তু পেমেন্টের কোনো এক্সটেনশন হয় না। আপনি যদি তখন দেখেন যে আপনার লায়াবিলিটি এসছে $1000, আপনাকে কিন্তু এখন $1000 পে করে এই এক্সটেনশনটা নিতে হবে।
অতএব আমরা সকলকে বলছি যে ইউজ ইয়োর বেস্ট এস্টিমেট এবং দেখেন আপনি কত ও করেন, এবং যত ও করছেন অ্যাটলিস্ট তার 90% পে করে আপনি এক্সটেনশনটা ফাইল করেন। এবং অনেকে আমাদের কথা শুনছে, তারা এইভাবে পেমেন্ট করেই এক্সটেনশন ফাইল করছে, যেহেতু তাদের অন্য অ্যাকাউন্টেন্ট বলেছে যে 15 তারিখের মধ্যে উনি এস কর্প অথবা পার্টনারশিপ ফাইলটা কমপ্লিট করতে পারবে না। তো সেই কারণে আমরা তাদের এক্সটেনশন নিচ্ছি উইথ দ্য পেমেন্ট। আবার অনেকে জানতে চাচ্ছে, আমি তো জানি না হাউ মাচ আই উইল ও, আমি ও করব আমি জানি, কিন্তু আমি জানি না আমি কত ও করব। তো তাদেরকে বলছি যে আপনি একটা এস্টিমেটেড পেমেন্ট করে ফেলেন। যদি আপনি মনে করেন যে এন্ড অফ দ্য ডে আপনাকে পে করতে হবে, যেহেতু ফাইলের এক্সটেনশন আমি নিয়ে দিচ্ছি কিন্তু পেমেন্টের কোনো এক্সটেনশন হয় না। এই জায়গাটায় আমাদের কমিউনিটিতে একটু ভুল ধারণা আছে। অনেকে মনে করে আমি ফাইল এক্সটেনশন করেছি, আমি জানি না আমি কত করব, তো আমি এখন কিভাবে পে করব। এস্টিমেটেড ট্যাক্স সব সময় পে করা যায়, এটা যে কেউ ইচ্ছা করলেই পে করতে পারে। আর আরেকটা বিষয় বলছি, অনেকের ডকুমেন্টস হাতে চলে আসছে কিন্তু তাকে পে করতে হবে ফাইল করে, পেমেন্টটা তার কাছে নাই এই মুহূর্তে, অতএব সে ফাইল করছে না। এই ধরনের ব্যক্তি অথবা ট্যাক্স পেয়ার যারা, তাদের প্রতি আমাদের বিশেষ রিকমেন্ডেশন থাকবে যে আপনারা ফাইলটা করে ফেলুন। ফাইল খামাখা লেট করেন না, এক্সটেনশন নিয়েন না, যেহেতু আপনার সকল ডকুমেন্টস আপনার কাছে এসে গেছে। এবং আপনি যদি পে করতে না পারেন কোনো সমস্যা নেই, পে আপনি পরেই করবেন। দুই ধরনের পেনাল্টি আমরা সাধারণত বহন করে থাকি, একটা হচ্ছে ফাইলিং লেট পেনাল্টি, আরেকটা হচ্ছে পেইং লেট পেনাল্টি। ফাইলিং লেট পেনাল্টি কিন্তু অনেক হাই দেন পেইং লেট। অতএব আমি যদি ফাইল করতে লেট করি, আমার পেনাল্টিটা কিন্তু ফাইলিং লেটের পেনাল্টি অনেক বেশি দেন পেইং লেট। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, সে ফর এক্সাম্পল আমি যদি ফাইল করি আমাকে $1000 পে করতে হবে, আমি যদি এখনই ফাইল করে দেই এবং $1000 পে না করি, আমার ফাইলিংটা কিন্তু অন টাইম হয়ে গেল, এবং ফাইলিংটা অন টাইম হওয়ার কারণে এই ফাইলটা যদি আমি 15 এপ্রিলের জায়গায় 15 মেতে গিয়ে করতাম, আমার ফাইলিং লেট পেনাল্টি অ্যাটলিস্ট 175 থেকে $200 অ্যাড হতো, আমি সেটা বাঁচিয়ে ফেললাম। আর আমি যদি 15 মেতে গিয়ে এই পেমেন্টটা করে ফেলি, তাহলে আমি পেইং লেটে পড়লাম, আমাকে এর জন্য হয়তো $10 কি $15 পেইং লেট পেনাল্টি পে করতে হবে। ফাইলিং লেট পেনাল্টি দেখেন যেখানে $170-80 আর ফর এ মান্থ, পেইং লেট পেনাল্টি সেখানে এক মাসের জন্য অনলি $15 ফর $1000 লেট পেমেন্ট। তো ওর জন্য এই জায়গাটা একটু পরিষ্কার হতে হবে, আমাদের কমিউনিটিতেও বুঝতে হবে আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, আমি আমার লায়াবিলিটি মিট করতে পারছি না, ইটস ওকে, কিন্তু আমার কাছে যদি সব ডকুমেন্টস এসে থাকে, আই শুড ফাইল নাও, আমার এখনই ফাইল করে ফেলা উচিত হবে। এই যে খুব সুন্দর করে তথ্যটি দিলেন, অনেকেই তো এই তথ্য সারা বছর ধরেই পাচ্ছেন, তো তারপরও কেন তাদের মধ্যে এই দ্বিধা কিংবা সংশয়? আপনি তো অনেকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন, কেন তারা এটিতে কনফিউজড হয়ে যায়? হ্যাঁ, আজকে একজনকে স্পেশালি উনি প্রতি বছর ফেব্রুয়ারিতে ফাইল করে, আজকে অফিসে প্রচন্ড ভিড় ছিল, উনি প্রায় 4 ঘন্টা বসে থেকে যখন আমার সামনে এসছে
আমি তাকে বললাম যে ভাই আপনি তো সব সময় আগে ফাইল করেন, এবছর আপনি লেট কেন? সে খুব সুন্দর করে বলল যে পারভেজ ভাই এটা বিকজ অফ ওয়েদার, ওয়েদারের জন্য। আমি বললাম যে ওয়েদার আবার কি করলো? বললো যে আমেরিকাতে নিউ ইয়র্কে কখনো দেখেছেন 1 মাসের বেশি সাব জিরো টেম্পারেচার? আগে তো ছিল না। তো এই টেম্পারেচার আমাকে অলস বানিয়ে ফেলেছে। আমি ফেব্রুয়ারিতে ফাইল করি, আমি সেই লোক আজকে এই 4 ঘন্টা বসে থেকে আপনার কাছে ফাইল করতেছি। আমি জানি যত লেটে আসবো এই হবে, কিন্তু তারপরও এই ওয়েদার আমাকে অলস বানিয়ে দিয়েছে। সত্য, এবারে ওয়েদারটি একটু অন্যরকম সবার জন্যই। এবং এত সুন্দর রোদ এখনো থাকে, কিন্তু প্রচন্ড ঠান্ডা। পারভেজ ভাইয়া, আরেকটি বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই যে এই ট্যাক্স সিজন শেষ হয়ে যাওয়ার পরে যারা এই যে লেট ফাইলিং করার জন্য, কিংবা আমি বলবো যে এক্সটেনশন নিতে চায়, যারা এক্সটেনশন নিতে চাচ্ছে তাদের পরবর্তী করণীয় কি? তারা পরবর্তীতে কিভাবে, আপনারা কিভাবে সেই ফাইলগুলো করেন, কিংবা সেই ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করেন? আমরা এক্সটেনশন যেই ফাইলগুলো করছি আমরা তাদের একটা লিস্ট করে থাকি। ইনফ্যাক্ট এপ্রিল এন্ড থেকেই আমরা তাদেরকে কল করা শুরু করব। আমরা জিজ্ঞেস করব যেই কারণে আপনি ফাইলটা এক্সটেন্ড করেছিলেন সেই সমস্যাটার সমাধান হয়েছে কিনা, এবং যদি হয়ে থাকে আমরা তাদেরকে ডাকবো। কিন্তু এখানে একটা দুঃখজনক হচ্ছে অনেকেই জানে এক্সটেনশন 15ই অক্টোবর পর্যন্ত পেয়ে গেছি, অতএব তারা তো ফোন করলেও আসতে চায় না, বলতে পারবে তো ভাই জুন মাসটা যাক না, জুলাইতে আসবো, অথবা জুলাই যাক অগাস্টে আসবো। মানে ওদের মধ্যে এই যে ফাইল করার এক্সটেনশন পেয়ে গেছি সে যেন হাফ ছেড়ে বেঁচেছে, এখন তার ফাইলিং এর কষ্টটা না করলেও চলবে। তো তারপরও আমরা অধিক সময় সাকসেসফুল হয়ে থাকি যে তাদেরকে এনে ফাইলগুলো করাই। আর আরেক শ্রেণী হচ্ছে যারা রিফান্ড পায়। যারা রিফান্ড পায় তাদের কিন্তু কোনো পেনাল্টি কোনো কিছু গুনতে হয় না। অতএব যারা এই সময় মতো ফাইল করে না তাদের মধ্যেও একটা অলসতা কাজ করে। তারা জানে তারা রিফান্ড পাবে এবং যত লেট হবে আইআরএস ইন্টারেস্ট সহকারে তার রিফান্ডটা তাকে পৌঁছে দিবে। অতএব তাদের মধ্যেও একটা অলসতা দেখি, ফাইলটা আর একটু বিলম্বিত করার প্রবণতা দেখি। তো আমরা চেষ্টা করি 15ই অক্টোবর যেন আবার আমাদের জন্য কালো রাত্রি না হয়ে উঠে। তো আমরা চেষ্টা করি তাদেরকে এনে ফাইলগুলোকে শেষ করার জন্য। এবার অনেকগুলো কারণেই একটু ট্যাক্স ফাইলিং এ অনেকের ক্ষেত্রে, যেমন আমি অনেকের সাথে কথা বলেছি, রমজান গেল, একদম মার্চ ফেব্রুয়ারি, যেহেতু রমজান মাসটিতেও অনেকে ট্যাক্স ফাইলিং এর ব্যাপারে একটু আগ্রহ কম ছিল, কিংবা ভেবেছে ঈদের পরে করবে, সেরকমও অনেকেই আছেন। পারভেজ ভাই, আর কোনো তথ্য দিতে চান এই ট্যাক্স সিজনের শেষ মুহূর্তে? এবছর ফাইলিং এর সংখ্যা আইআরএস এর স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ওরা যে পরিমাণ ফাইল এক্সপেক্ট করছিল ওরা বলছে যে তার 70% এর মতো ফাইল এ পর্যন্ত হয়েছে। অর্থাৎ বাকি আর এই কয়েকদিনে বাকি 30% ফাইল হবে বলে তারাও এক্সপেক্ট করে না, আমরাও এক্সপেক্ট করি না। অর্থাৎ লার্জ নাম্বার অফ পিপল এবছর সিজনের পরে গিয়েই ফাইল করবে বলে আমাদের ধারণা। সেই কারণে প্রত্যেকের উচিত হবে যে সিজনের পরেও যদি ভিড় থাকে, আইআরএস এর কাছে এবছর রিফান্ড বিলম্বিত হচ্ছে। আগে আইআরএস যেরকম খুব শীঘ্রই রিফান্ডটা দিয়ে দিত, এবছর কিন্তু দেখছি তারা একটু বেশি সময় নিচ্ছে। এটা কেন তাদের পক্ষ থেকে এটা বলা হয়নি, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে অনেক নতুন নতুন জিনিস অ্যাড হওয়ার কারণে, যেমন ওভারটাইম তার একটা অংশ নন ট্যাক্সেবল, টিপস এর একটা অংশ নন ট্যাক্সেবল,
তো এইগুলো অনেক W2 যারা পেয়েছেন সেখানে প্রপারলি বলা হয়নি অথবা লেখা হয়নি। অনেক সময় আমরা পেচেক থেকে অঙ্কগুলো তুলে নিয়েছি, অনেক সময় বিভিন্ন জায়গা থেকে এগুলোকে আমরা, অনেক কোম্পানি চিঠিও ইস্যু করেছে এবং ওই চিঠির থেকে আমরা এটা পেয়েছি। অতএব এইসব কারণে দেখা যাচ্ছে যে ফাইলগুলো বিলম্বিত হচ্ছে, রিফান্ড পেতে সময় নিচ্ছে এবং সামনের বছর আশা করি এই সমস্যাগুলো থাকবে না, যেহেতু ওয়ান বিগ বিউটিফুল বিল এটা বছরের মধ্যবর্তী সময়ে এসেছিল এবং অনেক এমপ্লয়ার এটাকে যথাযথভাবে মানে ফলো আপ করতে পারেনি এবং আইআরএস থেকেও ওদেরকে একটু ছাড় দেওয়া হয়েছে এই প্রথম বছরটিতে। মানে অনেকগুলো পরিবর্তনের ক্ষেত্রে, এবং আরেকটি বিষয় আপনি বলছিলেন যে রিফান্ড পেতেও দেরি হচ্ছে। তো রিফান্ড কি এমনি সব পাচ্ছেন, মানে আগের চেয়ে তো বেশি পাচ্ছেন এবার? হ্যাঁ, সবাই কিন্তু হ্যাঁ, এখানেও একটু বলে রাখি, আগের থেকে বেশি পাবার ক্যান্ডিডেট কিন্তু সবাই নয়। অনেকেই আসছে, দেখছে যে তার রিফান্ড প্রতি বছরের মতোই এবছরও তাই। তো একটু তারা ভুরু কুঁচকিয়েই বলছে যে আমার রিফান্ড তো ভাই বাড়ল না। তো আমরাও তখন বলি যে আপনি ওভারটাইম করেন কাজের জায়গায়? উনি বললেন না। আপনার টিপ ইনকাম আছে? উনি বলছেন না। আপনি কি 65 বছরের ঊর্ধ্বে? উনি বললেন না। তো আমরা তখন বলি যে ভাই আপনি তো এই যে যারা বেশি পাচ্ছে অথবা যাদের চাইল্ড আছে সেই ক্যাটেগরিতেও আপনি নাই। অতএব আপনি তো সেই ক্যাটেগরিতে পড়েন নাই এবং আপনি এলিজিবল না ফর হায়ার রিফান্ড। তো তখন ওরা মেনে নিচ্ছে যে এটা হতেই পারে, সবাই পাবে না, কিন্তু একটা লার্জ নাম্বার অফ পিপল এবছর হায়ার রিফান্ড পেয়েছেন। আরেকটি প্রশ্ন করতেই হয়, সেটি হচ্ছে কোন কেসটি কিংবা কোন ফাইলটি আপনার কাছে মনে হয়েছে একটু কষ্টদায়ক হয়েছে, যে কারণে একটু তথ্য দিতে চান যেন এরকম ভাবে কেউ ট্যাক্স ফাইল না করেন? একটা ইয়ে হচ্ছে যে আমাদের এবছর প্রায়শই এটা হয়েছে, মানে অনেকেই এসে বলে যে আমি যেখানে কাজ করি আমার বন্ধুও সেখানেই কাজ করে এবং আমার বন্ধু এত টাকা রিফান্ড পেয়েছে, তার ইনকাম আমার মতোই, তার 2 ছেলে, আমারও 2 শিশু, তারা সমবয়সী, কিন্তু এই রিফান্ডের তারতম্য কেন? অর্থাৎ সবাই ইনকামটা দেখে কিন্তু ট্যাক্স উইথহেল্ড, ফেডারেল, স্টেট এবং লোকাল ট্যাক্স যে উইথহেল্ড হয় এবং আমার রিফান্ডের একটা পার্ট সেগুলো থেকে আসে, এটা কিন্তু আমরা অনেকেই জানতে চাই না, শুনতে চাই না, অথবা এ ব্যাপারে আমরা একটু নির্বিকার থাকি। এবং এরকম এবছর কয়েকবার হয়েছে, ফাইল করে নিয়ে গেছে। ইউজুয়ালি ফাইল আমরা সারাদিন যেই ফাইলগুলো হয় রাতের বেলা সেগুলোকে আমরা একসাথে করে কিছু এরর টেরর থাকতে পারে ওর জন্য আরেকবার চেক করে আমরা সাবমিট করি। ঠিক উনি বাসায় গিয়ে ফোন করেছে, পারভেজ ভাই আমার ফাইলটা সাবমিট করেন না, একটু সমস্যা, আমার বন্ধু একই ফাইল একই জিনিস ছিল কিন্তু সে এত টাকা রিফান্ড পেয়েছে, আমার ফাইলে তো রিফান্ডেই, অতএব আমার ফাইলটা একটু হোল্ড করেন। আমি বললাম যে ঠিক আছে ভাই, আপনার ফাইলটা হোল্ডে রাখলাম, আপনার ফ্রেন্ড কত পাচ্ছে? তো উনি বললেন যে উনার ফ্রেন্ড এই অ্যামাউন্ট পেয়েছে। আমি দেখলাম যে উনার অঙ্ক অনেক কম। তো আমি উনাকে শুধু বললাম যে ভাই উনি কি আপনার সত্যি ভালো বন্ধু? বলল যে হ্যাঁ ভালো বন্ধু। তো আপনার ফাইলে যদি বেশি আসে উনি তো আপত্তি করবেন না? বলল যে না, উনি কেন আপত্তি করবে? আমি বললাম যে তাহলে একটু দয়া করে উনার ফাইলটা হাতে করে নিয়ে এসেন। এবং উনি ফাইলটা হাতে করে পরের দিন আসলেন। আমি উনাকে দেখিয়ে দিলাম ডিফারেন্সটা কোথায়। উনাদের সিমিলার ইনকাম,
ওনার ফ্রেন্ডের ফেডারেল ট্যাক্স উইথহেল্ড ওনার ডবলেরও বেশি, স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স উইথহেল্ড একই পরিমাণ, মানে উনার থেকে অনেক বেশি। ফর এক্সাম্পল আমি বলছি, যদি $60,000 ইনকাম হয় দুইজনেরই, উনার ফ্রেন্ডের ফেডারেল ট্যাক্স উইথহেল্ড হচ্ছে 5,000, উনার ফেডারেল ট্যাক্স উইথহেল্ড হচ্ছে 1,800। এই যে ডিফারেন্সটা, এটা আমি কিভাবে মেকআপ করব? তো এইভাবে যারা ফাইল নিয়ে আসতে পারে তাদেরকে আমরা এটা বুঝাতে সক্ষম হই। কিন্তু যারা এটা আনতে পারলো না, উনি কিন্তু বুঝে থাকবেন যে না, পারভেজ ভাইরা শিওর কোথাও ভুল করেছে, না হয় আমার ফ্রেন্ড এত বেশি পেল কেন এবং আমি এত কম পাচ্ছি কেন। এটা একটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে, প্রায়শই দেখি লোকজন তড়িঘড়ি করে ফাইল করে যাচ্ছে। $8,000 $10,000 W2 উনি যে মিস করছেন, এটা উনি বলতেও পারেন না। আমি ওর জন্য টেবিলে একটা এনভেলপ রাখি, যেই এনভেলপের উপর লেখা থাকে ইম্পর্টেন্ট ট্যাক্স ডকুমেন্ট এনক্লোজড, প্রিন্ট করা থাকে। এবং ট্যাক্স ডকুমেন্টগুলো যখন আসে তখন এগুলো কিন্তু এই ধরনের এনভেলপেই এসে থাকে। এনভেলপের সাইজে হয়তো একটু তারতম্য হতে পারে, কিন্তু অনেক এনভেলপের উপর লাল কালি দিয়ে এটা লেখা হয়ে থাকে, অনেক এনভেলপের উপর ব্ল্যাক ইঙ্কে এটা লেখা হয়ে থাকে। এই এনভেলপ গুলো সেভ করলেই কিন্তু উনাদের এই ভুলটা হয় না। কিন্তু উনারা বেশিরভাগই ভুল করে থাকেন। W2 মিস করেছেন, 1098 মর্গেজ ইন্টারেস্ট বলছে যে কেন গতবার তো দিয়েছিলাম, ওটা দিয়েই ফাইলটা করে দেন, কমনলি এই কথা বলে থাকেন। অথবা আমার ব্যাংক এখনো মেল করেনি, ব্যাংক কিন্তু মেল করেছে, উনি ডকুমেন্টটাকে সেভ করেননি। তো এনিওয়ে, এইগুলো নিয়ে আপনাদের শোর মাধ্যমে যত বেশি বলছি, লোকজন তত বেশি এই জিনিসগুলো সম্পর্কে অবহিত হচ্ছে এবং তারা কারেক্ট করতেছে। এই ভুলগুলো আর সামনে হয়তো হবে না। না, এটি স্বাভাবিক। আমি যেটি আমার ব্যক্তিগত ভাবেও দেখি, আমরা ট্যাক্স ফাইলিং এর দেশ থেকে আসি না, তো এসে আস্তে আস্তে অভ্যস্ত হতেও সময় লাগে, এবং যখন এই তথ্যগুলো আমাদের কাছে আসে তখন মনে হয় যে না, এটি খুবই গুরুত্বপূর্ণ। আগে তো মনে হতো বছর শেষে শুধু কাগজ দিলেই সব, কিন্তু এটি যে সবকিছুর সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে, এটি কিন্তু ধীরে ধীরে মানুষ উপলব্ধি করতে পারে। বিশেষ করে আমেরিকার মতো দেশে, যে প্রতিটি মর্গেজ থেকে শুরু করে গাড়ি কেনা সবকিছু একটি আরেকটির সাথে, ট্যাক্সের সাথে রিলেটেড। পারভেজ ভাই, আজকের মতো কি বলবেন? আপনি অনেক ব্যস্ত, আপনার অফিসে লোক বসা, আপনি আমার সাথে যুক্ত হয়েছেন, আজকের মতো উপসংহারে কি বলবেন? আমি এবছর অনেক ফাইল পেয়েছি যাদেরকে দেখেছি যে অনেক বেশি ট্যাক্স পে করেছে, এবং আমার সেইখান থেকেই আমি ভাবছি যে অ্যাডভান্স স্ট্র্যাটেজি নিয়ে কেউ যদি কাজ করতে চায়, আমরা হয়তো সেদিকে কিছুটা সময় দিব। আমি একটা ফাইলের কথা বলি, একটা ইন্ডিয়ান ছেলে, ইয়াং, 29 বছর বয়স, তার ইনকাম ছিল 3.1 মিলিয়ন, এবং আমার করা কিন্তু এইটাই লার্জেস্ট ইনকামের ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন, এবং সে সিঙ্গেল, বিয়ে করেনি। 1.1 মিলিয়ন ফেডারেল ট্যাক্স উইথহেল্ড হওয়ার পরও তাকে 98,000 দিতে হয়েছে। তো এই ধরনের, ওকে বললাম, তো আমাকে বলল, আঙ্কেল ইউ স্টার্ট সামথিং, আই উইল বি ইয়োর ফার্স্ট ক্যান্ডিডেট। তো এই ধরনের, ও তো অনেক বেশি ইনকাম, কিন্তু 250 প্লাস ইনকাম আমাদের মধ্যে অনেকের আছে, এবং ওরা অনেক বেশি ট্যাক্স পে করছে যাদের কোনো স্ট্র্যাটেজি নেই। ওনারা যদি স্ট্র্যাটেজিক্যাল কিছু করতে চান, ডেফিনেটলি কাকাতুয়া উইল বি দেয়ার টু হেল্প।
আপনার সাথে আমি এই নিয়ে অনুষ্ঠানও করতে চাই যে ধাপে ধাপে একদম বিস্তারিতভাবে বিশেষ করে আমরা যারা WTO তেও কাজ করি কিভাবে কারণ ওই যে উইথহেল্ড এর বিষয়টি সেটা কিন্তু আপনার কাছ থেকে শেখা। আমরা কিন্তু ভাবি যে কোম্পানি তো সমানভাবে সবার কাছ থেকে কেটে নিচ্ছে। কিন্তু ইনফরমেশন গুলো যে আমরা পুট করছি সেখান থেকে যে কাটছে এ ধারণা কিন্তু অনেকেরই কম। আমি আমার কলিগদেরও জিজ্ঞেস করেছি তারাও কিন্তু ভালো করে জানে না। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে কাজ করা উচিত। আমরা শুধু ট্যাক্স সিজনের সময় গিয়ে তথ্য দেওয়ার চেয়ে আগের থেকেও যদি এই প্ল্যানিং পরিকল্পনা নিয়ে কাজ করি, নিঃসন্দেহে অনেকেই উপকৃত হবে। পারভেজ ভাই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আবারও দেখা হবে, কথা হবে। আপনার প্রতি অনেক, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ নূপুর, ধন্যবাদ আপনার সকল দর্শক শ্রোতা যারা আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে হবেন। আপনার প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা। এবং একই সাথে দর্শক আমি বলে থাকি দ্য নূপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। আইন, অভিবাসন, শিক্ষা সংক্রান্ত খবর, চাকরির খবর, একই সাথে রাজনীতির খবরও থাকে। নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি